দর্শক, আপনারা যে যেখানে বসে বাংলাদেশ টেলিভিশন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন গল্প গানের প্রহর। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছু সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক প্রচারিত গানগুলোর ভিডিও অর্থাৎ মিউজিক ভিডিও প্রচার করে থাকি। সেই সঙ্গে কথা বলি সেই সব গানের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন জনপ্রিয় শিল্পী। প্রথমেই তাদের সঙ্গে পরিচয়ের পালা। প্রথমে যার সঙ্গে পরিচয় করে দিচ্ছে তিনি মুহিন খান, আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী। এবার যার সঙ্গে পরিচয় করে দিচ্ছি তিনি কর্নিয়া। মুহিন ভাই, কথা শুরু করি। গানের কথা তো বলতেই হবে, কারণ গানের অনুষ্ঠান। মিউজিক ভিডিওর বিষয়টা যখন সামনে আসলো, আপনি তখন আমাদের শিল্পী না বলছি এই জন্য কারণ আপনার শুরুটা আরো অনেক আগে থেকে, মিউজিক ভিডিও যখন ছিল না, কিন্তু আপনি গান গেয়েছেন, আপনার গান শুনে দর্শক কেঁদেছে, আপনাকে ভোট করেছে। কেমন দুইটা সময় কেমন আপনার দৃষ্টিতে? রিয়েলিটি শোতেও তো আসলে পারফর্ম করতে হয়েছে আমাদের, অডিওটা তো ডেফিনেটলি গেছে। তবে একটা সময় ট্রেন্ড ছিল যে শুধু অডিও গানই মানুষ শুনতেন। এটা আস্তে আস্তে ভার্চুয়ালি যখন মিউজিক ভিডিও আকারে প্রকাশ হতে থাকলো, কারণ প্রযুক্তির সঙ্গে কিন্তু মানুষকে এগোতে হয়। একসময় চলচ্চিত্র দেখে মানুষ গান তুলতেন, আমরা ওস্তাদের কাছে শুনতাম যে চলচ্চিত্রে গান শুনে এসছি, এটা 2-3 জন মিলে গিয়ে মুখস্থ করে এসে সেই গান পরে ওনারা কোনো স্টেজে গাইতেন। এখন তো অনেক শর্ট মাধ্যম, আপনি ফোনে যে কোনো গান, রিলিজ হওয়া গানগুলো আপনি শুনতে পাচ্ছেন। তো প্রযুক্তির সঙ্গে এগোতে হয় আসলে। আমরা অডিওটার পাশাপাশি এখন মানুষ দেখতেও চায় যে গানটা কে গেয়েছেন। আমরা তো অতটা মিউজিক ভিডিও করে অভ্যস্ত না, অ্যাজ ইউজুয়াল হিরো হিরোইনরা বা মডেলরা যেভাবে কাজ করে। তারপরেও আমাদের যেটুকু ইচ্ছা, আমরা আমাদের এই যা আছে এটা দিয়ে যতটুকু করার সেটা করার চেষ্টা করেছি। কর্নিয়া, মুহিন ভাই যেটা বললেন যে মানুষ দেখতেও চায়, তো দেখার যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা ভালোই পূরণ হয় আপনার গানগুলোতে বা আপনার ভিডিওগুলোতে। সেখানে আপনাকে আমরা নায়িকাকে যেভাবে উপস্থাপিত হতে দেখি সেভাবে উপস্থাপিত হতে দেখি। এখন এই যে প্রস্তুতিটা নিতে হয় গানের বাইরে গিয়েও, হয়তো গানটা করা হয়ে গেছে, এখন ভিডিওর পরিকল্পনাটা চলছে, আপনাকে প্রস্তুতি নিতে হয় নাচের জন্য, সুন্দর একটা লুকিং এর জন্য। এই প্রস্তুতির জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হয় মূলত? এটা আসলে একটা টাইমের একটা ব্যাপার আছে। আর প্রথমেই বলছি যে যখন মুহিন ভাইয়ারা করে গেছেন, এরপর আমি যখন এসেছি তখন আসলে অলরেডি ভিডিও স্টার্ট হয়ে গেছে। ভিডিও থ্রুতে মানুষ সবাই সিঙ্গারদেরকে দেখে। তো আমি বরাবরই খুব পছন্দ করতাম পারফর্ম করতে, হ্যাঁ, মজা করতে। স্টেজে আমি যখন পারফর্ম করি তখন দেখা যায় যে অডিয়েন্সের সাথে কানেক্টেড হই, সেটা আমার অনেক ভালো লাগে। তো যখন ভিডিও করি 2020 থেকে আসলে আমার মানে ইউটিউব চ্যানেলটা চালানো শুরু করি। তো তখন থেকে আমি নিজের যখন কন্টেন্টগুলো প্রডিউস করি, তখন চিন্তা করলাম যে গানটা যেহেতু সুন্দর, তো এই গানটার সাথে খাপ খাইয়ে কিভাবে কি করা যায়। যদি একটা রোমান্টিক গান হয় তাহলে ওভাবে নিজেকে প্রিপেয়ার করা, সুন্দর একটা সুদিং একটা ড্রেস পরে, একটা লোকেশন, সুন্দর একটা লোকেশন দিয়ে, হ্যাঁ, তারপরে কোন একটা মডেল যদি থাকে বা আমার ডুয়েট কোড যদি গান হয়ে থাকে, তাহলে যে ভোকালিস্ট তার সাথে একসাথে কানেক্টেড হয়ে কত সুন্দর করে আর কি প্রেজেন্ট করা যায়। সো এই প্রেজেন্টেশনটার জন্য আপনার কিন্তু সবসময় একটা টাইম লাগে, ড্রেস, গেট আপ, মানে তারপর আবার লোকেশন, সবকিছু মিলে একটা গান হয় আর কি টোটালি। মহিন ভাই, একটা খুব ভালো গান হয়তো আপনি যখন তৈরি করেন, আপনার ধারণা থাকে অথবা বিশ্বাস থাকে অনেক মানুষের কাছে পৌঁছবে, কিন্তু একটা ভালো গান হয়তো সেভাবে পৌঁছালো না, কিন্তু যে গানটা নিয়ে এতটা বিশ্বাস করেননি, আশাবাদী ছিলেন না, সেটা পৌঁছালো। শিল্পী হিসেবে তখন কেমন লাগে? ভালো গান পৌঁছাতে একটু সময়ই লাগে। কোনো মানে এটা আমি আমার জীবন থেকেও দেখেছি যে যে কোনো ভালো কিছুর জন্য একটু সময় লাগে, আর ভালো গান বেঁচে থাকে। কিছু গান আসে হয়তোবা কালের ভদ্রে হচ্ছে, ভাইরাল হচ্ছে, বা যে শব্দটা আসছে ভাইরাল শব্দটা, এইটা ভাইরালই হচ্ছে, বাট বেঁচে থাকার জন্য কিছু গান আমরাও মানে একজন শিল্পী হিসেবে কিন্তু আমরাও একটা ক্ষুধা থেকে যায় যে একটা ভালো গান গাইবো। তো এটা ভালো লাগাটা মানুষের উপরে, আর খারাপটা যদি মানুষ অ্যাকসেপ্ট করে তো সেইটার জায়গা তার উপরে। তবে আমার দৃষ্টিকোণে ভালোটাই বেঁচে থাকে। চলচ্চিত্রের গান সম্প্রতি আপনি গিয়েছেন, ঈদে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমায় আপনার গান ছিল, সেখানে কি ধরনের গলার যে বৈচিত্র্য সেটা এনেছিলেন আমরা দেখেছি,
কিন্তু কিভাবে এনেছিলেন বা এটার পেছনের গল্পটা যদি একটু শুনি। টগর ফিল্মের একটি গান, এবং এটা রনক ভাই লিখেছেন। তো গানটা লেখার পরে আসলে ভাইয়া যেটা মানে প্রত্যেকটা এটা একটু রিদমিক চটকা টাইপের একটা গান। তো এই গানটা আসলে আমাকে যখন দেওয়া হয়, আমাকে আসলে বেসিক্যালি বেলাল ভাই পরিচয় করে দিয়েছিল যে কর্নিয়াকে দিয়ে ভয়েস দিলে হয়তো ওই জিনিসটা ভালো লাগবে, কারণ যেহেতু একটু নাচের গান, তো কর্নিয়া ভালো করবে। আমি গানটা গাওয়ার পরে আমার কাছে তো ভালো লেগেছে, কারণ আমি এই ধরনের গান আমি নর্মালি করে থাকি। আর আমার আসলে ভয়েস আসলে বিভিন্ন রকম। আমি যেমন একটু সফট গান আমাকে অন্য এক ধরনের ভয়েস পাবেন, রক গান এক ধরনের ভয়েস পাবেন। তো এরকম আমি নিজেই আসলে নিজেকে এভাবে প্রেজেন্ট করেছি যাতে যেই গানটা যেটা ডিমান্ড করছে ভয়েসটা, আমি ঠিক ওভাবে আর কি গাওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, মিস করি না, আমরা যদি নির্দিষ্ট গান ধরে কথা বলি, প্রথমে শুরু করব মিস করি না দিয়ে। এই গানটার পেছনের গল্পটিকে জানবো কিভাবে তৈরি হলো। গানটি লিখেছেন আশরাফুল আলম ঋষি ভাই, এবং ওনারই উদ্যোগে প্রথম গানটা শুরু করেন আমাদের প্রিয় রাজীব হোসেন ভাই। উনি একজন সঙ্গীত পরিচালক। গানটা শোনার পরে স্টুডিওতে যাই এবং তৎক্ষণাৎ গানটা নিয়ে আসি আগে, কারণ কিছু কিছু গান থাকে হুটহাট গাইতে চাই না আমরা, যে একটু যত্ন নিয়ে গাই। তো মিস করি না গানটাও ঠিক সেরকম। আর গানটা একটু বিরোহীদের গান। ভালোবাসার মানুষটা যদি তার সঙ্গে বিট্রে করে, তাহলে আমি তাকে মিস করি না। কথাটার মধ্যে এরকমই কিছু আছে যে ঠিক আছে, তুমি এতদিন আমাকে ভালোবেসেছো, হঠাৎ করে তোমার ভালোবাসা ভুলে গেলা, ওকে ফাইন, কিন্তু মিস করি না, But I আমি don't কিন্তু care. I don't care. মিস করি না তোমাকে। তো গানটা আমার খুব পছন্দের, একটু হার্ড রক গান, একটু মেটালিক গান। আমার এই অফ ট্র্যাকে এই কাজগুলো আমি যখন ব্যান্ড করতাম, আমাদের একটা ব্যান্ড ছিল ওয়েবস, সেই ব্যান্ডের সময় এই ধরনের কিছু গান করেছিলাম। তারই ধারাবাহিকতায় বলা যায় এবছরও আমার এই টাইপ অফ কিছু গান রিলিজ হচ্ছে অ্যাজ এ ব্যান্ড হিসেবে মহিন অ্যান্ড ডিসিডির। তো তারই ধারাবাহিকতায় এটা মিস করি না একটা ফার্স্ট সং ছিল, যে গত বছর ভ্যালেন্টাইন্সে রিলিজ হয়েছে এবং আমার খুব প্রিয় একটি গান। দর্শক, মিস করি না এই গানের পেছনের গল্প শুনছিলাম, বলছিলেন মুহিন খান। গানটির গীতিকার আশরাফুল আলম ঋষি, সুরকার মোহাম্মদ রাজীব হোসেন। মিস করি না। সূর্য মেঘের আড়াল হলে, অকারণে বৃষ্টি এলেও, একলা একা চায়ের কাপে আর খুঁজি না। সূর্য মেঘের আড়াল হলে, অকারণে বৃষ্টি এলেও। দর্শক, আমরা মিস করি না দেখছিলাম মুহিন খানের গান। এখন যে গানটি আপনাদের দেখাবো, সেই গানটির শিরোনাম তুমি ছাড়া নেই আলো, কর্নিয়ার গান। কর্নিয়ার গান শুধু না, এটা হচ্ছে বেলাল খান এবং কর্নিয়ার গান। এই গানটি বেলাল ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে বের হয়েছে। গানটি একটু রোমান্টিক ঘরানার একটা গান। একটু না, পুরোটাই। হ্যাঁ, পুরোটাই খুব সুন্দর একটা রোমান্টিক। এবং গানটা যখন আমাকে বেলাল ভাই গানটা শোনায়, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার কানে এরকম বাজছিল। অ্যান্ড আমার রিসেন্ট একটা ব্যাপার হয়েছে যে আমি খুব সুন্দর সুন্দর রোমান্টিক গান অ্যান্ড সফট গানের একটা মুড এসেছে কেন জানি। আগে তো অনেক রিদমিক গান করেছি, সো এখন এই ব্যাপারটা এসেছে। সো এই গানটা আমার যখন ভালো লাগলো, আমি বললাম যে ঠিক আছে, চলো ভয়েস দিই। অ্যান্ড ভয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে এই গানটা আসলে চন্দন রয়ের কাছে দেওয়া হয়েছিল ভিডিও ডিরেকশনের জন্য, বেলাল ভাই দিয়েছিল। তো আমরা তারপরে কক্সবাজারে গিয়ে এই গানটা খুব সুন্দর একটা মিউজিক ভিডিও করে আসছি। ভাইয়া বেলাল ভাই যেমন খুব হয় না যে ব্যাপারটা ভিডিওর মধ্যে সে একটু একটু কেমন জানি থাকে, মানে সংকুচিত, লজ্জা পায়। আমি যেহেতু ছিলাম, আমি চেষ্টা করি আমার যে কো আর্টিস্ট তাকে আমার মতোই যাতে লাগে, মানে হয় না যে ফ্লেক্সিবল যাতে থাকতে পারে। সো খুব সুন্দরভাবে বেলাল ভাইও জিনিসটা করেছিল, অ্যান্ড গানটা সবাই অনেক পছন্দ করে। দর্শক, আমরা কর্নিয়ার তুমি ছাড়া নেই আলো এই গানের পেছনের গল্প শুনছিলাম। তার আগে গানের আরো কিছু কথা শুনছিলাম। আর তুমি ছাড়া নেই আলো এই গানের গীতিকার সহদেব সাহা, সুরকার বেলাল খান। আর গানটি কর্নিয়ার হলেও তার সঙ্গে গেয়েছেন বেলাল খান। তুমি ছাড়া নেই আলো, তুমি ছাড়া নেই আলো এই গানটি আমরা দেখছিলাম। এখন যে গানটি আপনাদের দেখাবো, সেই গানটির শিরোনাম হয়েছি তোমার, মুহিন খানের গান। মুহিন ভাই, হয়েছি তোমার কিভাবে হলো গানটি আপনার? আসলে একটা রোমান্টিক গান। গানটা লিখেছেন শ্রদ্ধেয় জামাল হোসেন ভাই, এবং উনি আমার সঙ্গে এই মানুষটির সুরের প্রায় 200 অধিক গান রিলিজ হয়েছে। কতদিনে? এটা প্রায় 4 বছর। আচ্ছা, আমার একটা প্রজেক্টে কাজ করেছিলাম ওনার সঙ্গে, 100 গানের জুটি বাঁধলেন, মানে রঙ্গন মিউজিক থেকে মুহিন এবং জামাল হোসেন। এইটা একটা আমার একটা চ্যালেঞ্জ ছিল অ্যাজ এ সুরকার, সঙ্গীত পরিচালক জামাল ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমি যে আমার সুরে এই গান গাওয়ার পেছনে ওনার একটা অবদান ছিল।
এবং সুরকার হিসেবে আমি খুব স্বাচ্ছন্দ্যে বেশ কিছু কাজ করতে পেরেছি। সুরকারকে যদি আপনি বেঁধে দেন যে এই আপনাকে দিলাম, এইটাই আপনি নিয়ে কাজ করেন, তো এইটা খুব টাফ হয়ে যায়। অ্যাজ এ সুরকার যদি আমি একটা আপনার কাছে একটা গান চাইলাম যে ভাই আমাকে একটা গান দেন ইকবাল ভাই, এরকম এরকম টাইপ অফ মিউজিক করতে চাই, এরকম একটা গান চাই, তাহলে মিলবন্ধনটা খুব ভালো হয়। আবার অনেক সময় থাকে কি সিনেমার সিকুয়েল থাকে, এই গান এভাবে সিকুয়েল, এর মধ্যে এই গানটা যাবে। তো এই গানটার ক্ষেত্রে হয়েছে, তোমার ক্ষেত্রে ঝিলিক গিয়েছে আমার সঙ্গে গানটা। আমার বেশ কয়েকটা ডুয়েট গানের মধ্যে এটা আমার খুব ভালো লাগার একটা গান। ঝিলিককে গাওয়ার জন্য ধন্যবাদ। আর যেহেতু রোমান্টিক একটা গান, খুব বেশি রোমান্টিসিজম ওর মতো ওই গানের মতো নেই, কিন্তু দুজনের একটা ভালো পারফরমেন্স আছে, খুব বেশি একটা গান। হয়েছি তোমার এই গানের পেছনের গল্প, গানটির গীতিকার জামাল হোসেন, সুর করেছেন মুহিন খান। হয়েছি তোমার। আমি তো এখন হয়ে গেছি তোমার, নিজের বলে কিছুই নাই যে আমার। দর্শক, হয়েছি তোমার মুহিন খানের গান আমরা দেখছিলাম। জামদানি শাড়ি সম্পর্কে কথা বলা শুরু করার আগে, চলচ্চিত্রের গান, আধুনিক গান বা স্টেজের গান, তিনভাবে যখন গান গাওয়া হয় বা তিনটা ক্ষেত্রে, তখন তিন ধরনের রিয়াকশন পাওয়া যায়। স্টেজে বিশেষ করে সরাসরি রিয়াকশনটা পাওয়া যায়, সেখানে ভালো মন্দ, হয়তো মন্দটা কেউ বলে না, কিন্তু উচ্ছ্বাসটা দেখে বোঝা যায় যে তারা খুব মন্দটাও বলে, মন্দটাও বলে, হ্যাঁ, ভালোটা উচ্ছ্বাসটা দেখে বোঝা যায়, ভালো না বললেও। এক্স্যাক্টলি। মানে সেখানে কি ধরনের গানের অনুরোধ অন্তত আপনার ক্ষেত্রে আসে? আপনার নিজের গান নাকি হিন্দি গান নাকি কাভার সং? স্টেজে যখন যাই ম্যাক্সিমাম সবাই আমাকে নেয়, বিশেষ করে যাতে স্টেজে আমি মাতাতে পারি, মানে মজা করতে পারি, ঠিক আছে, ওরকমই একটা ব্যাপার থাকে। এবং লাস্টে, সবার লাস্টে আমাকে দেয়। তো যখন আমাকে সবসময় লাস্টে দিয়ে থাকে, তখন দেখা যায় অনেক সময় সফট গান আমি করতে পারি না। তো আমার গানের এখানে কিছু যে ব্যাপার থাকে, যেমন আমরা আমাদের মতো করে কিছু ফোক গান, কিছু ফিল্মের গান কভার করি, এবং আমাদের যারা আমার মিউজিশিয়ান যারা আছে কর্নিয়াস গ্যাং, তারা সবাই মিলে আমরা বসে আসলে গানগুলো নিজেরাই একটা ফিউশন করে নিয়েছি আমাদের মতো করে। তো আর নিজের গান তো মাস্ট, আমি চেষ্টা করি প্রথম গানটাই নিজের গান দিয়ে স্টার্ট করার জন্য। সেটা খুব মানে যদি পপুলার হয়ে থাকে না হলেও নিজের গান দিয়ে স্টার্ট করি। এবং আমার আসলে বেশ অনেকগুলো রিদমিক গান হয়ে গেছে। আমি চেষ্টা করেছি, কারণ যেহেতু স্টেজে পারফর্ম করি, তো রিদমিক গানের সংখ্যা একটু আমি প্রথমেই কিছু ভিডিও করে রেখেছিলাম, যাতে স্টেজে গেলে আমার রিদমিক গানের কোনো প্রবলেম না হয়। তো আমি আমার এখন সুযোগ আছে নিজের গানগুলো গাওয়ার, এবং আমার রিকোয়েস্টও আসে, আলহামদুলিল্লাহ, আমি সো হ্যাপি। অ্যান্ড হিন্দি গান বা ইংলিশ গান, যেটাই গান হোক না কেন, যদি কখনো রিকোয়েস্ট থাকে আর আমার জানা থাকে, আমি চেষ্টা করি। মোহিন ভাই, কর্নিয়া যে কথাটা বললেন, আমরা শিল্পীদের সঙ্গে কথা বলে জানতে পারি, যেমন অনেকেই বলেন যে এই গানটা আমি স্টেজে করার জন্য করেছি বা করব, সুরকারকে বলা হয়। যেহেতু আপনি নিজেই সুরকার, আপনার কাছে যখন এই ধরনের অনুরোধ আসে, আমি স্টেজে করতে চাই এরকম একটা গান তৈরি করে দেন, তখন আপনি কি বলেন? স্টেজটা আসলে ভিন্ন। এই স্টেজটা ভিন্ন এই কারণে বলছি, দর্শকের সাথে ইন্টারাকশনটা জায়গা ভেদে এক এক রকম। কিন্তু সত্য কথা, আমরা কর্পোরেট প্রোগ্রাম যখন করি, সব পোলাইটলি বসে বসে সুন্দর সুন্দর গান শুনছেন, সেখানে ধামাকা গান চলছে, সব ধরনের গান হচ্ছে। কিছু জায়গা আছে যেখানে ইয়াং ক্রাউড থাকে, সেখানে আমাদেরকে একটু রিদমিক গান শুনতে চায়, ভাই একটু সুন্দর গান করেন, এই টাইপের গান। গান সবই সুন্দর। ও যে রোমান্টিকটা গানটা করেছে, তুমি আমার আলো, খুব সুন্দর গান, মিষ্টি একটা গান। তো গান তো আসলে শোনার বিষয়। আমার ক্ষেত্রে মনে হয় দর্শক ভেদে, দর্শকের উপরে রিয়েলাইজ করে একজন আর্টিস্ট যখন গান করেন, ওই আর্টিস্টটার তখন সফলতা আসে, বা সে তখন ওইটাতে আনন্দ বোধ করে। এর বাইরে আসলে কিছুই না। কর্নিয়া, এই সময়টা এসে আপনি আসলে কোন ধরনের গানের উপর জোর দিচ্ছেন? আমার এখন সফট প্যাটার্নের গান করতে খুব ভালো লাগে। আমি আসলে একটু ফোক, হ্যাঁ, নিজের ভালো লাগা কিছু গান আছে যেগুলো আসলে মানুষ শুনবে, মানুষ ভালোবাসবে, এরকম কিছু গান আসলে আমি এখন করার চেষ্টা করছি। রিদমিক গান আমি আসলে বেশ অনেকগুলাই আমার ভান্ডারে আছে, বাট এখন আসলে এই ধরনের গান চেষ্টা করছি। জামদানি শাড়ি, এই গানের পেছনের গল্পটা একটু শুনি, কারণ এই গানটা আমরা যেতে যেতে শুনবো।
এই গানটা করেছে লিরিক টু মিউজিক তানভীর আহমেদ করেছে। টাকা কারি কারি, লাল জামদানি শাড়ি, তোকে আমায় দে না, যাবো না বাপের বাড়ি। ঠিক আছে, গানের কথাটা এবং কথার সাথে সুরটা যখন আমাকে শোনাইছে, আমার মনে হচ্ছে যে না, এই গানটা একটা খুব সুন্দর মজার একটা গান, এই গানটা খুব ভালো হবে। দেন আমি পরে বললাম যে একটা শুধু মেয়ে ভয়েস দিলে হবে না, মাঝখানে একটু অংশ তোমাকে গাইতে হবে, ছেলে ভয়েস থাকতে হবে, তাহলে খুব সুন্দর লাগবে। তো ও আমার সাথে আসলে গানটা গেয়েছে, অ্যান্ড গানটা যখন পুরোটুকু আমরা কমপ্লিট করার পর আমরা খুব দ্রুত আসলে ভিডিওর কাজ স্টার্ট করে দিই। মানে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সবচেয়ে কস্টিং ভিডিওটা এটা ছিল, অ্যান্ড এটা আমরা শ্যুট করেছি FDC-তে, অ্যান্ড সেট আকারে পুরা। এই গানটার ডিরেক্টর ছিল রাজশঙ্কর বিশ্বাস, ওর সাথে সাথে রাকিব আহমেদ, দুজনই ডিরেক্টর। সো দুই ডিরেক্টরের মাথা থেকে আসলে বিভিন্ন প্ল্যান এসে আসলে বিগ আকারে হয়ে গেছে, অ্যান্ড এই গানটা সবাই মাশাআল্লাহ খুব পছন্দ করছে, সবাই রিলস করছে, টিকটক করছে, মানে মেয়েরা বিশেষ করে শাড়ি টাড়ি পরে খুব মজা লাগছে। মুহিন ভাই ভালো থাকবেন, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা মুহিন খানের কথা শুনছিলাম কর্নিয়ার কথা। তারা বলছিলেন তাদের নিজেদের গান সম্পর্কে, বলছিলেন বাংলা গান সম্পর্কে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। আপনারা যদি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে চান, অথবা আপনার প্রিয় কোনো শিল্পীর গান দেখতে চান, সাক্ষাৎকার শুনতে চান, তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়, গল্প গানের প্রহর btv@gmail.com। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি, ইকবাল খন্দকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাংলা গানের সঙ্গে থাকবেন। দর্শক, আমরা বিদায় নিচ্ছি কর্নিয়ার গাওয়া সেই গানটি দেখতে দেখতে, শুনতে শুনতে, জামদানি শাড়ি, যে গানের কথা লিখেছেন, সুর করেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন তানভীর আহমেদ। জামদানি শাড়ি। আর একটুই তো সময় করবো না বাড়াবার।